ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মেয়ের বান্ধবীকে ধর্ষণ, বন্ধুর সাথে ঘুরতে এসে গণধর্ষণ। রাজধানীতে ৫ জন মিলে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, চলন্ত বাসে ধর্ষণ, শিশু ধর্ষণ, ৫ জন মিলে ধর্ষণে ব্যর্থ হয়ে মুন্সিগঞ্জে ৬ বছরের শিশুকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আরেকটি হত্যা, আরেকটি ধর্ষণ, আরেকটি ডাকাতি। বাংলাদেশে কি অপরাধের জন্য স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে? সরকার কি ব্যর্থ, নাকি আমরা সবাই চোখ বন্ধ করে আছি? বাস্তবতা ভয়ঙ্কর চিত্র দেখি। আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে, আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে জীবন ভিক্ষা দাও বাইরে। 2024 আগস্ট থেকে 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত মোট নারী নিপীড়ন হয়েছে 1466 জন। প্রতিদিন ঘরে 9 জন নারী নিপীড়িত হয়েছে। রাস্তায় বের হলে ছিনতাই, ডাকাতি, খুন। এখন রাতের বেলা বের হওয়া মানে জীবন হাতে নিয়ে চলা। প্রশ্ন হলো, এই দেশটা কি বসবাসের যোগ্য আছে? এত ধর্ষণ, এমনকি এই মানুষরূপী রাক্ষসের কাছ থেকে ছোট শিশু পর্যন্ত ছাড় পাচ্ছে না। আর এদের শাস্তি কি খুবই নগণ্য? হাবিজা থেকে কলেজ ছাত্রী, গৃহবধূ থেকে অবশিশু, কেউ নিরাপদ নয় এই হায়নাদের হাত থেকে। বাসে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, ফটো তোলা, স্টুডেন্টদের নিষ্পাপ মেয়েটিকে শিকার বানানো, কলেজ পুরো শিক্ষার্থীকে রাতের পাহারাদার লাঞ্ছিত করা, এসব কি আমরা স্বাভাবিক ঘটনা হিসাবে মেনে নেব? চোখের সামনে কুপিয়ে হত্যা করা হচ্ছে, রাস্তায় প্রবেশগুলো হচ্ছে, দিন দুপুরে চিন্তায় রাহাজানি লুটপাট যেন আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে। ভয়ঙ্কর বাস্তবতার জন্য কি 1971 সালে যুক্ত করেছিলাম? এই দিন দেখার জন্য কি 2024 আন্দোলন হয়েছিল? যদি আজও মেয়েদের এমন নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, যদি বিচারহীন ভাবে সংস্কৃত চলতে থাকে, তাহলে আবু সাইদ মুগ্ধ জীবন শুরু করে লাভ কি হলো? ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ, যার বিচার হওয়া উচিত দ্রুততম সময়ের মধ্যে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই বিচার প্রক্রিয়া মূল দায়িত্ব জানাতে সেই পুলিশ বিভাগের সর্বোচ্চ দুর্বল ও অবিশ্বাস্য হয়ে উঠেছে। লক্ষ্য করলে দেখা যায়, যে রক্ষক আমাদের সুরক্ষা দেওয়ার কথা, সেই রক্ষক আজ দুর্বলতম। বাংলাদেশের পুলিশের প্রতি মানুষের আস্থা এমনিতেই কম। তার উপর যখন কোনো ভিকটিম বিচার চাইতে পুলিশের কাছে যায়, তখন অনেক ক্ষেত্রে পুলিশের হয়ে ওঠে দ্বিতীয় ধর্ষক। হয়রানি, ভয় দেখানো, মামলা নিয়ে গড়িমসি করা, এসব যেন নিত্য নৈতিক ঘটনা। আমি অবশ্যই বলছিলাম যে সব পুলিশ খারাপ, কিন্তু কেউ এই আইনের ঊর্ধ্বে নয়। এটাই কি আমাদের স্বাধীনতা? দ্বিতীয় সংস্করণ, স্বাধীনতা 2.0, যেখানে 2025 সালে এসে আমাদের বোনেরা নিরাপদ নয়, স্কুল কলেজ মাদ্রাসার মেয়েরা নির্ভয়ে যেতে পারে না, রাস্তায় চলতে গেলেও ভয়ও সংখ্যা কাজ করে। হিসাবে আমাদের লজ্জিত হওয়া উচিত। বসিরউদ্দিন ফারুকী আর সমাজের অন্যান্য বিবেকবান মানুষ, আজ আমরা যদি চোখ বন্ধ করে থাকি, তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? আমাদের সমাজকে বদলাতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দর্শকের বিচার চাই, এক সময় অপরাধে পরিণত হবে। আর আমাদের স্বাধীনতা কেবল এটি একটি নবমাত্র শব্দ হয়ে থাকবে। যে মানুষ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করে, তারা আসলে শুধু মানুষের আকৃতি ধরে রেখেছে। তাদের বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা সবই পশুর থেকেও নিকৃষ্ট। আর যখন এই অপরাধের শাস্তি পায় না, তখন তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠে, আরো নির্জল্য হয়ে সমাজের মানুষকে কুলুষিত করে। আমরা জানি ধর্ষণ কতটা জঘন্য অপরাধ, আইনকে শ্রদ্ধা করি, কিন্তু প্রশ্ন হলো, কেন ধর্ষকের আইনের আওতায় আনা যায় না? কেন তাদের বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়? আমরা কি তাহলে মেনে নেব যে ধর্ষকরা আইনকে ফাঁকি দিয়ে বারবার রক্ষা পাচ্ছে? বিচার পেতে দেরি হলে কি ধর্ষকরা আরো শক্তিশালী হয়ে উঠবে না? একটি ন্যায়ভিত্তিক সমাজে অপরাধের কোনো স্থান নেই। আইনের শাসন যদি যথাযথভাবে কার্যকর না হয়, তাহলে সাধারণ মানুষ কখনো নিরাপদ বোধ করবে না। ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যেন তারা বুঝতে পারে অপরাধ করলে রেহাই নেই, অন্যথায় আইনত হয়ে উঠবে তাদের রক্ষা কবচ, আর সমাজের প্রতিটি নারী হয়ে উঠবে অনিরাপদ। আমাদের লড়াই শুধু ধর্ষকের বিরুদ্ধে না, তাদের রক্ষাকারী সব ব্যবস্থার বিরুদ্ধে। আইনকে হতে হবে কঠোর, বিচার ব্যবস্থাকে হতে হবে দ্রুত, না হলে ন্যায় বিচারটা শুধু স্বপ্নই থেকে যাবে আমাদের। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। সাধারণ মানুষ প্রবর্তক থেকে শাস্তি দেয়, আইনের অপেক্ষা করে না। এটি আইনগত অপরাধ, নৈতিকতার গ্রহণযোগ্যতা নেই। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এভাবে বিচারের জন্য হাতে তুলে নেয়? এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাস। যদি রাষ্ট্রের অবকাঠামো শক্তিশালী হতো, যদি আইনের শাসন কার্যকর হতে থাকতো, তাহলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না। মানুষ যখন দেখে যে অপরাধের শাস্তি পাচ্ছে না, ন্যায় বিচার বিলম্বিত হচ্ছে, তখন ক্ষোভের বিস্ফোরণ ঘটে, আর তারা নিজেরাই বিচারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আমরা রক্ত মাংস করা মানুষ, আমাদের অনুভূতি আছে, আমাদের সীমাহীন ধৈর্য নেই। যদি আমাদের সামনে আমাদের মা বোনের সম্মান হয়ে করার জন্য কেউ হাত বাড়ায়, আমি কিভাবে চুপ থাকবো? আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দেব না। তো প্রশ্ন হলো, আইন হাতে তুলে নেওয়াটা কি সঠিক? সমাজের উচিত আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনা, বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করা। কারণ আইনের শাসন যদি ঠিক থাকে, তাহলে মব জাস্টিসের মতো ভয়ঙ্কর চিত্র সমাজ থেকে মুছে যাবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার, কিন্তু সেটা যেন আইনসম্মত ভাবে হয়, সেই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতেই হবে।
দেশে সত্যি কি মধ্যলোকের সংখ্যা তো বেশি হয়ে গেছে যে তাদের মেরুদণ্ড ভাঙা সম্ভব নয়? নারী যেই হোক, মাত্র শিক্ষার্থী, কলেজ ছাত্রী, গৃহবধূ বা শিশু কন্যা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। রাস্তায় চলতে গিয়ে যদি কোনো নারী বিপদে পড়ে তাহলে আমরা কি চোখ বন্ধ করে বসে থাকবো? না, আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে পারি। যদি আপনারা সামনে কোনো হায়ানের দেখা পান তবে নিজের দায়িত্ব মনে করে প্রতিরোধ করুন এবং আপনার রেঞ্জের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খবর পৌঁছে দিন। আমি জানি আইন হাতে তুলে না অপরাধ, না হলে হয়তো অন্য কিছু বলতাম। Violence, violence, violence. I don't like it. আমাদেরও দোষ আছে। কেন জানেন? সন্তান বেড়ে তুলতে পারিবারিক শিক্ষা, নৈতিকতা, সংস্কৃতি ও আধুনিক জীবনের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পারিবারিক ও ধর্মীয় শিক্ষা না থাকলে সন্তানের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কোন সময় পুঁজিবাদী ও পাশ্চাত্য সংস্কৃতির ব্যাপক বিস্তারের ফলে অনেকেই দিকভ্রান্ত হয়ে পড়ছে। সমাজের একটি অংশ অনুপ্রিয় হয়ে ওঠায় তারা নিজেদের জীবনযাপন আচরণ পরিবর্তন আনছে, যা কখনো কখনো নেতিবাচক পরিস্থিতিতে জন্ম দিচ্ছে। অন্যদিকে আধুনিকতার নামে কিছু নারী খোলামেলা জীবনযাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেকে প্রদর্শনের প্রবণতা পুরুষদের দৃষ্টিকে সহজে আকর্ষণ করছে। এটি সমাজে এক ধরনের বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, যখন নারীকে কখনো কখনো ভোগপণ্য হিসেবে উপস্থাপন করা হয়। বিনোদন ক্ষেত্র, হোটেল, রেস্তোরাঁগুলোতে এই প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তবে এসব কারণ কখনো অপরাধের যৌক্তিকতা হতে পারে না। নৈতিক অবক্ষয়বোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি। শুধু আধুনিকতা বা সংস্কৃতির দোহাই দিয়ে সমস্যা সমাধান করা সম্ভব নয়, বরং নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে সুস্থ সমাজ গঠন করা সম্ভব। সমাজ বদলাতে হলে দোষারোপ নয়, দরকার সচেতনতা, নৈতিক শিক্ষা আর সঠিক দিক নির্দেশনা। পরিবর্তন শুরু হোক আমাদের থেকেই।